যাচ্ছে তত বাড়ছে জটিলতা, যত দিন যাচ্ছে আসলে তত এমন কিছু সত্য আসছে, এমন কিছু তথ্য আমাদের সামনে বেরিয়ে আসছে যা সব মানুষকে অবাক করে দিচ্ছে। তেমনই কিছু তথ্য নিয়ে আজকে আমি এসেছি তোমাদের কাছে, যা শুনলে দেখলে তোমরাও বুঝতে পারবে যে আসল দোষীটা কে, আসল গ্যাপটা কোনখানে। তো এই ডিটেলসটা পুরো জানতে এবং আসল দোষীকে জানতে অবভিয়াসলি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। অ্যান্ড ভালো লাগলে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, যাতে এর ব্যাপারে যে কোনো নতুন তথ্য আসলে যাতে তোমাদের কাছে আমি খুব শীঘ্রই পৌঁছে দিতে পারি। অ্যান্ড তোমরা যারা সবাই জাস্টিস চাইছো কমেন্টে অবভিয়াসলি উই ওয়ান্ট জাস্টিস কথাটা লিখেছো। রিসেন্ট পাওয়া একটি সিসিটিভি ফুটেজ, সন্দীপ ঘোষের ওয়াইফের বলা কিছু তথ্য, নাকি তার মায়ের লেখা, অভয়ের মায়ের লেখা একটি টিচার্স ডে দিনের চিঠি, নাকি তার বাবার না বলা কিছু কথা, নাকি অচেনা এক মহিলা যে কিনা তার ছেলেকে নিয়ে চিকিৎসা করাতে আসেন সেই দিনই আরজিকর হসপিটালে। জানবো এই বিষয়গুলি, যে কি মন্তব্য রেখেছেন ওনারা বা কি বা বলতে চাইছেন। তার আগে আসি মূল ঘটনা। প্রশ্ন তো অনেকই, সেমিনার রুমে অনেক ভালো জায়গা থাকা সত্ত্বেও কেন সে নিচে শুয়েছিল? সুপ্রিম কোর্টের মতে কলকাতা পুলিশ এফআইআর নিতে দেরি করে এবং ধর্ষণ করে খুন করাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। কেনই বা 7 তাড়াতাড়ি চিকিৎসকের দেহকে সৎকার করে দেওয়া হয়েছিল? কেনই বা পুলিশ, এমএলএ, কাউন্সিলর সবাই পাহারা দিয়ে শ্মশান আধিকারিককে বলে দুটো বডি হোল্ড করিয়ে তার দেহটা আগে দাহ করা হয়েছিল? আর কেনই বা ক্রাইম স্পটের পাশে 7 তাড়াতাড়ি ভেঙে চুরে শুরু হলো হসপিটাল সংস্কারের কাজ? প্রশ্ন তো অনেক। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী অভয়ের দেহে ছিল নানান ক্ষতচিহ্ন, মাথা, গাল, ঠোঁট, নাক, ডালচোয়াল, চিবুক, গলা, কাঁধ ইত্যাদি, এবং যৌনাঙ্গেও ছিল রক্তক্ষরণ। এমনকি তার হার্টেতেও অনেক জোরে হ্যামারেজ করা হয়েছিল। এমনকি এটাও জানা গেছে যে তাকে নাকি শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এমনকি ভাজাইনাতে জোরপূর্বক কিছু প্রবেশও করানো হয়েছিল। এমনকি নির্যাতিতার দেহে থেকে 150 গ্রাম সিমেন্ট মিলেছে বলে সেটাও জানা গেছে, যদিও সেটা পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ করা নেই। ততক্ষণে অবশ্য ভারতবর্ষ সহ গোটা বিশ্ব নেমে পড়েছিল রাস্তায়। পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ। শুধুমাত্র একটাই দাবি, অভয়ার বিচার। পুলিশ এবং সরকারের ওপরে চাপ আসতেই তারা একটা হেডফোনের ভিত্তিতে অ্যারেস্ট করে সঞ্জয় রায়কে। সাথে সাথে সিবিআইয়ের কাছে পুলিশের হাত থেকে ফাইল ট্রান্সফারও হয়ে যায়। তবুও কেউ মানতে চায় না যে শুধুমাত্র সঞ্জয় রায় দোষী। সবাই মনে করে এটা একটা গ্যাং রেপ। সঞ্জয় রায়ের শুরুটা কোথায়? 2016 সালে সঞ্জয় রায় অ্যাজ আ কুক জয়েন করে আরজিকর হসপিটালে। সেখানে সে প্রায় 1 বছরের কাছাকাছি কাজ করে তার সংসার চালানোর জন্য। তখন তার সংসারে তার বউ, মা এবং তার একটা বোন ছিল। হঠাৎ করে সে গায়েব হয়ে যায়। একটা সামান্য কুক যদি গায়েব হয়ে যায়, কারোর কোনো গায়ে বাঁধে না, তাই তখন কারোর কোনো কিছু যায় আসেনি। হঠাৎ করে 2019-এ সে অ্যাজ এ সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশে জয়েন করে। সঞ্জয় প্রথমে ফার্স্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে সিভিক ভলেন্টিয়ারে জয়েন করে। দেন ওর নেতা মন্ত্রীদের চামচাগিরি করে সিভিক ভলেন্টিয়ারের ওয়েলফেয়ার সেলে শিফট করে নেয় নিজেকে, কারণ ওয়েলফেয়ার সেলে হসপিটালে ডিউটি করা যায়। তারপরেই সে আসে আরজিকর হসপিটালে এবং তারপর থেকে সে হসপিটালে ডিউটি করতে থাকে। এবং হসপিটালে তার মেন উদ্দেশ্য ছিল হাজার রকম এদিকে ওদিকে ঘুরে ফিরে বেড দেওয়া, আলাদা আলাদা লোককে ধরে পড়ে চামচাগিরি করে পড়ে আলাদা আলাদাভাবে ইনকাম করা, যে জিনিসটা কিনা সবাই চায়। তারপরে সে জয়েন করে নেয় সিভিক ফোর্সের 4th ব্যাটালিয়নে। যেহেতু সঞ্জয় রায় একটা ট্রেন্ড বক্সার ছিল, সেহেতু তাকে এমার্জেন্সি রুম অ্যান্ড ট্রমা ওয়ার্ডের বাইরে তাকে ডিউটি দেওয়া হয়। আস্তে আস্তে তার প্রভাব হসপিটালে বাড়তে থাকে। টাকা নিয়ে বেড দেওয়া, হাজার রকম কিছু সে করতে থাকে। সেরকমভাবে চলতে চলতেই হঠাৎ করে 2020-তে সে ব্যারাক পেয়ে যায়, যে ব্যারাক কিনা পুলিশ কনস্টেবলরা পায়। হ্যাঁ, এএসআই অনুপ দত্তা সেই ব্যারাকটা ছিল, যেটা কিনা সঞ্জয় রায় ব্যবহার করত। এমনকি এই ভিডিওতে অবশ্যই আপনারা দেখেছেন যে এএসআই অনুপ দত্তা কীভাবে দৌড়ে পালাচ্ছিল। সঞ্জয় রায় বেড দিয়ে টাকা নিয়ে প্লাস তার নিজের মাইনে এরকমভাবে আস্তে আস্তে ভালোই তার দিন কাটছিল। 2021
যখন এই হসপিটালে অ্যাজ আ প্রিন্সিপাল জয়েন করে সন্দীপ ঘোষ। এমনকি আক্তার আলীর মুখ থেকেও আমরা জানতে পেরেছি যে এই সন্দীপ ঘোষের সাথে সঞ্জয় রয়ের খুব ভালো একটা সম্পর্ক ছিল। এইভাবে তার প্রভাব আরও ছড়াতে থাকে আর সে নিজের বাইকে, নিজের ড্রেসে অ্যাজ আ পুলিশ অফিসার বলে নিজেকে দাবি করতে থাকে। এইভাবে যথাসম্ভব দিন কাটতে থাকে এবং 2023 যেই সময়ে এসে সন্দীপ ঘোষের পরিস্থিতি সামলানো মুশকিল হতে থাকে। জুন 2023 থেকে সন্দীপ ঘোষের সম্পর্কে সমস্ত স্টাফ, স্টুডেন্ট সবাই অ্যালিগেশন দিতে থাকে যে ইনি করাপ্টেড, যার অনেক প্রমাণ হেলথ ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি দেববাল কুমার ঘোষও দিয়েছিলেন। তবুও কিন্তু তিনি তার নিজের পোস্ট ছাড়েননি। কিন্তু অভয়ার মার্ডার কেসের পরপরই তিনি তার পোস্ট ছাড়তে রাজি হয়ে গেছিলেন। কিন্তু পোস্ট ছেড়ে দিয়েছিলেন মানে তিনি রিজাইন করেনি। তিনি সেই সন্ধেবেলার মধ্যেই অন্য আরেক জায়গায় জয়েন করে নিয়েছিলেন। তাতেই আরও উত্তাল হয়ে গেছিল গোটা বাংলা। এর মধ্যেই অনেক সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে, অনেক কিছুই দেখা গেছে। সিবিআই তদন্ত পরস্পর করছে, একে অপরকে ডাকছে, জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু আদৌ কি কোনো কিছু এখনও অবধি পাওয়া যাচ্ছে? এখনও অবধি সেই একই রকম ধোঁয়াশা। অ্যাকিউজড পারসন একজনই, দোষী এখনও পর্যন্ত একজনই প্রমাণিত হয়ে রয়েছে, সে কিনা সঞ্জয় রায়। সন্দীপ ঘোষকে অ্যারেস্ট তো করা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র করাপশনের জন্য। এতদিন ধরে সিবিআই তদন্ত করে তাকে শুধুমাত্র করাপশনের জন্য অ্যারেস্ট করেছে। এখনও পর্যন্ত অভয়ার বিচার পাওয়া যায়নি। অ্যাকিউজড একজনই, অ্যারেস্টেড পারসনও একজনই, যে কিনা সঞ্জয় রায়। আসল দোষীকে এখনও পর্যন্ত কেউ খুঁজে পায়নি। নানান সিসিটিভি ফুটেজ, নানান কথাবার্তা, নানান লোককে ডেকে জিজ্ঞাসাবাদ, কিন্তু আসল দোষী এখনও পর্যন্ত খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছিল বডি যেখানে পড়েছিল তার থেকে 40 মিটার পর্যন্ত সিল করা হয়েছিল, কিন্তু এই সিসিটিভি ফুটেজ দেখেই বোঝা যাচ্ছে আদৌ কোনো সিল ছিল না। তাহলে প্রমাণ কি করে পাওয়া যাবে? দোষীরা শাস্তি কি করে পাবে? হাজার একটা মানুষের পায়ের ছাপ, হাজার একটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট। সেই রুমে এত মানুষ, কিন্তু তার মা বাবাকে বিগত 3 ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়েছিল বলে তার মা বাবার অভিযোগ যে তার মেয়েকে 3 ঘন্টা ধরে দেখতে দেওয়া হয়নি। প্রথমে তো তার মেয়ে আত্মহত্যা করেছে বলে তাদেরকে ডাকা হয়, তারপরে গিয়ে সে যখন এসে জানতে পারে, তারপরে তাকে কিন্তু দেখতে দেওয়া হয়নি বিগত 3 ঘন্টা। চারিদিকে যখন এত আন্দোলন, তখন হঠাৎ করে প্রায় 700-800 লোক বলা হচ্ছিল, কিন্তু 7-8 হাজার লোক এসে হঠাৎ হামলা করে আরজি কর হসপিটালের ওপরে। দিন রাতেও আন্দোলনের সময়ও আন্দোলনকারীদেরকে সরিয়ে দিয়ে হসপিটালে যে ভাঙচুর করা হয়, হসপিটালে নার্স, ডক্টর সবাই যারা আতঙ্কিত হয়ে পড়ে, হসপিটালের ভাঙচুর করা, এমআই রুম থেকে শুরু করে সেই সেমিনার রুম পর্যন্ত পৌঁছে যাওয়া, এতে কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে শুধুমাত্র প্রমাণ লোপাট করাই ছিল একমাত্র উদ্দেশ্য। কিন্তু এই প্রথম থেকেই যে উদ্দেশ্যগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। প্রথমত সঞ্জয় রায়ের এত কমপ্লেন, এত তার ক্রাইম রিপোর্ট, তবুও তার এত পাওয়ার। তার এই পাওয়ারটা যদি প্রথম থেকে না থাকতো, তার বিরুদ্ধে যদি প্রথম থেকে স্টেপ নেওয়া হতো, তাহলে হয়তো আমরা আজকে ডেটে আমাদের অপরাকে হারাতাম না। এবং তারপরে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধেও যত রিপোর্ট পাওয়া গেছে, তার বিরুদ্ধেও যে কমপ্লেন করা হয়েছে, তাকেও যদি সেই মুহূর্তে আটকানো হতো, তাহলে হয়তো আজকের ডেটে এই ক্রাইমটা হতো না। আজকের ডেটে আমাদের অভয়া আমাদের থেকে দূরে যেত না। হয়তো আজকের ডেটেও সম্পূর্ণ আমরা নর্মাল জীবনযাপন করতে পারতাম, আমাদেরকে এত আন্দোলন অন্তত করতে হতো না। তাই এখনো পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং আমাদের আন্দোলন চলবে একটাই কারণে, বিকজ উই ওয়ান্ট জাস্টিস। সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার সবার কাছে আমাদের একটাই নিবেদন, জাস্টিস। দোষীকে খুঁজে বার করা। সবাইকে বলা হচ্ছে কাজে জয়েন করতে, সব কিছু করতে। দোষী শাস্তি পেয়ে গেলে সব কিছু তো নিজে থেকেই হয়ে যাবে। অ্যান্ড আমি এইটুকুনি বলতে চাই, আমি আশা রাখছি যে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা অবশ্যই জাস্টিস পাবো, দোষী অবশ্যই ধরা পড়বে। এই আশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।